জনগণের আস্থা ধরে রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় আশ্বাস দেন বাহিনীর সমস্যা ও সংকট সমাধানের। তার প্রত্যাশা, ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে আনসার ভিডিপি। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। শৃঙ্খলা, সাহস আর রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার নীরব এক শক্তির নাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মাঠ পর্যায় থেকে শুরু করে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সবখানেই দায়িত্ব পালন করা এই বাহিনীর সদস্যদের উৎসাহ দিতেই অনুষ্ঠিত হল ৪৬তম জাতীয় সমাবেশ। গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে পৌঁছে শহীদ সদস্যদের স্মরণে সেখানকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আনসার ও ভিডিপি সদস্যদের চৌকস বুত্থান মহড়া উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর দরবারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। বাহিনীটি কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং একই সাথে সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী জানান, তৃণমূল থেকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর বাহিনীতে রূপান্তরের কাজ করছে সরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। একটি সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে চেইন অব কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলতেও বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। চেইন অব কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। শফিকুল হক, একাত্তর, গাজীপুর। শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও করবে বিএনপি সরকার, এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণের সুযোগ নেই, তবে ক্ষয়ক্ষতি কমাতে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, খাল খননে কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এর সাথে দেশের মানুষের জীবন ও জীবিকা জড়িত। পাশগুলো শুকিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছোটবেলায় আমরা দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যায় না, এখনো দেখা যায় না। তবে তখন পানি ছিল, এখন পানি শূন্য, দেখা হয়তো এখনো যায় না এপার থেকে ওপার। কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষায় বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে, সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে। ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে, নোনতার কারণে নোনতা পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে, যে বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের ৩ মাসের মধ্যে বাংলাদেশের আমূল পরিবর্তনে কাজ শুরু করে দিয়েছেন বলেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঠাকুরগাঁওয়ে তিনি জনসভায় কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন সহ সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তারেক রহমান নির্বাচনের ৩ মাসের মধ্যে বাংলাদেশে আমূল পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছে। জনসভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এর আগে তিনি ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন করেন এবং আগামী 2 বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করার আশ্বাস দেন। যারা খেলাধুলা করে, খেলাধুলা প্রফেশনে জড়িতে চায়, তাদের সেগুলো নতুন করে কাজ শুরু করেছেন। প্রতিটি আর্থিক কর্মসূচি গ্রহণ করেছেন ছেলেমেয়েদের, বাচ্চাদের উন্নয়নের জন্য।
এবং কৃষি কারণের জন্য সব দেশে একটা উন্নয়নের একটা জোয়ার বইতে শুরু করেছে। হবে ইনশাআল্লাহ, বলেছি হবে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হবে, মন্ত্রীরা বলে গেছে হবে, আগামী 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ এখানে আপনারা ফিরে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বিষয়টি বিবেচনা করছে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। ঠাকুরগাঁও যাওয়ার পথে এক প্রশ্নের জবাবে মন্ত্রী কথা জানান। এ সময় তিনি বলেন, ঈদের পর জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা হবে। বিমানবন্দরে যাত্রী সেবা বাড়াতে সরকার মনোযোগী। জানান প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব এলাকায় বিমানবন্দর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনের জন্য রওনা হন মন্ত্রী। আমরা প্রায়োরিটি বেসিসে দেখছি, যেটা সব থেকে যেহেতু বগুড়াও ওনার কমিটমেন্ট ছিল, যেখানে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কমিটমেন্ট করে রেখেছেন সেখানে হবে অবশ্যই, একটু ইনশাল্লাহ হবে আস্তে আস্তে, কারণ একসাথে আমরা সব করতে পারবো না, এটা তো আপনি বুঝতে পারছেন। আর আমাদের সময় মাত্র 2 মাসের একটু বেশি আমাদের হয়েছে, তা আপনাদের ধৈর্য ধরতে হবে। খুলনা সদর হাসপাতাল পরিদর্শন করে নানা অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ এবং টাকা দিয়ে ভ্যাকসিন কেনার ঘটনা হাতে নাতে ধরে হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য রান্না করা সবজি খেয়ে এর মান নিয়ে অসন্তোষ জানিয়ে সুপারিনটেন্ডেন্টকে ভালো মানের খাবার সরবরাহ করার নির্দেশ দেন। এখানে কি অনিয়ম পেয়েছি আপনারা আমার সাথে ছিলেন, আপনারা দেখেছেন। আমি অ্যাকর্ডিংলি জনগণের সাথে অ্যাকশানে যাব, যতটুকু অ্যাকশন নেওয়া যায় ততটুকু অ্যাকশানে যাব। অ্যান্টি রেবিসের ব্যাপারটা আপনারা শুনেছেন, এরকম হওয়ার কথা ছিল না, এটা আমি দেখবো, আর একটু খতিয়ে দেখবো। আর আদারওয়াইজ যেটা ওয়ার্ডে আপনারা গেছেন, রুগীরা ভালো বলেছে। কক্সবাজারের সেনা কর্মকর্তা তানজিম হত্যার দায়ে 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুর অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আদালতে এই রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ড ঘোষণার পাশাপাশি 9 আসামিকে যাবজ্জীবন, 4 জনকে 10 বছর এবং 5 জনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক আবুল মনসুর সিদ্দিকী। 1 বছর 8 মাস পর কাঙ্ক্ষিত এই রায়ে সন্তোষ জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সেদিন ছিল 2024 সালের 24শে সেপ্টেম্বর। মধ্যরাতে ডাকাতির খবর পেয়ে সেনাবাহিনীর 39 ব্যাটালিয়নের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের নেতৃত্বে চকরিয়ার দোলহাজার পূর্ব মাঝপাড়ায় অভিযানে যান সেনা ফোর্স। ঘটনাস্থলে ডাকাতদের ধাওয়া করে 4 জনকে ধরে ফেলেন তানজিম একাই। তখন ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় সেনা কর্মকর্তা তানজিমের। সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে 2টি মামলায় 12 জনকে আটক করা হয়। পলাতক থাকে 6 জন। দীর্ঘ 1 বছর 8 মাস পর তানজিম হত্যায় 4 জনকে মৃত্যুদণ্ড, 9 জনকে যাবজ্জীবন, 5 জনকে খালাস দেন বিচারক। একজন তরুণ কর্মকর্তা দায়িত্ব পালন করতে গিয়ে, দেশের কাজ করতে গিয়ে নির্মমভাবে নিহত হয়েছেন। এর পরিবার, এ সেনাবাহিনী, রাষ্ট্র, দেশবাসী সবাই নিয়ে বিচার চাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী বললেন, দীর্ঘ সময় আইনি লড়াই শেষে পাওয়ার রায়ে তারা সন্তুষ্ট। যে আসামির যতটুকু অপরাধ প্রমাণিত হয়েছে সেইভাবে উনি সুন্দরভাবে একটা রায় প্রচার করেছেন। মোটামুটিভাবে আমাদের দৃষ্টিতে মোটামুটি রায়টা আসে সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষভাবে বিজ্ঞ আদালত রায় প্রচার করেছে। রায়ের সময় এজলাসে উপস্থিত আইনজীবীরা বললেন, রায় ঘোষণার সময় উপস্থিত আসামিরা নির্বাক ছিলেন। রায় ঘোষণা করার পর কাঠগড়ার পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল, কারণ হচ্ছে যে ওদের যে গিল্টি মাইন্ডের যে বহিঃপ্রকাশ, সেটা আসলে রায় ঘোষণার পরেই কিন্তু সেটা বহিঃপ্রকাশ ঘটেছে তাদের চেহারা, আচার আচরণের মাধ্যমে। রায় শেষে 12 আসামিকে কারাগারে পাঠায় আদালত। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। নতুন উপাচার্য নিয়োগ বাতিলের দাবিতে টানা 7ম দিনের মতো প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের বাধার মুখে কাজে যোগ দিতে পারেননি নতুন ভিসি। দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
কমপ্লিট শাটডাউন চলমান থাকায় বিপাকে পড়েছে ক্যাম্পাসের একটি বেসরকারি ব্যাংক এবং 2টি স্কুলের শিক্ষার্থীরা। প্রধান ফটক বন্ধ থাকায় ক্যাম্পাসের পেছনে প্রায় আধা কিলোমিটার পথ ঘুরে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। শিক্ষার্থীদের দাবি নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডুয়েটের কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টার প্রতিবাদের আন্দোলন গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে দাবি করেছেন শিক্ষার্থীদের একাংশ। তারা বলছেন, মূল দাবি থেকে সরে গিয়ে প্রক্টরের পদত্যাগের দাবি তুলে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এই অভিযোগ স্বীকার করেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে দাবি তুলেছেন। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত 12ই মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার পর উত্তাল হয় ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। কিন্তু ঘটনাটিকে ঘিরে আন্দোলনের এক পর্যায়ে প্রক্টরের পদত্যাগের দাবি জানানো হলে তৈরি হয় বিভক্তি। এমন অবস্থায় মঙ্গলবার নতুন প্ল্যাটফর্ম নিরাপদ ক্যাম্পাস আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তারা জানান, ভুক্তভোগীকে বিচার পাইয়ে দেয়াই তাদের মূল উদ্দেশ্য। আমাদের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে আমাদের দাবিগুলো আদায় করে নেওয়া, সেই স্বার্থের দিকে আমরা আসলে এগিয়ে যেতে পারিনি। প্রশাসনিক ভবন তালা দেওয়া বা ক্যাম্পাসের শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো কাজে বিঘ্ন ঘটে এমন কোনো কিছু আমরা করতে চাচ্ছি না। জাহাঙ্গীরনগর একসময় ছিল যে সংস্কৃতির রাজধানী, সেখান থেকে মবের রাজধানীতে পরিণত করার একটা গোষ্ঠী পায়তারা করতে চায় এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমরা মনে করছি। সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের যে নিরাপত্তার কথা আসলে আমাদেরকেই বলতে হবে, সেই জায়গা থেকে আমাদের এই যাত্রা। ছাত্র সংগঠনের নেতারাও বলছেন, আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা চলেছে। বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে মব। এটা স্পষ্ট ক্লিয়ার যে ঠিক সেদিনই কেন রেজিস্ট্রার ভবন অবরোধ করা হলো, যেদিন জুলাই হামলার স্ট্রাকচার কমিটির মিটিং ছিল। এই জায়গা থেকে অবশ্যই আমরা এটা সন্দেহ করি যে জুলাই হামলার বিচার বানচাল করার জন্য এরকম একটা মুভ নেওয়া হয়েছে বলে আমরা মনে করি। জাকসু মনে করছে, আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে প্রশাসনিক ভবনে তালা দেয়া হয়েছিল। এদিকে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও আস্থার ঘাটতি তৈরি হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে বলে মনে করেন জ্যেষ্ঠ শিক্ষকরা। অপরাধীকে শনাক্তকরণ, ধরা, তার বিচার করা, এটা একটাই পক্ষ। এর বাইরে অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে যে মত দ্বিমত আছে সেগুলা ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেটা আমি পক্ষ হিসাবে দেখি না। এবং কিছু যে হয়েছে সেগুলো আমি মনে করব সকলেই হয়তো বুঝতে পারবেন এবং আমরা হয়তো সেই জায়গা থেকে ফেরত আসব। ধর্ষণ চেষ্টায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশের দাবি সাধারণ শিক্ষার্থীদের। বনশ্রী হালদার, ৭১। আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি এবং C&F কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে। মঙ্গলবার সোনা মসজিদ আমদানি এবং রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনা মসজিদ আমদানি এবং রপ্তানিকারক গ্রুপ এবং সোনা মসজিদ স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত বন্দরের সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টধারী যাত্রীদের বিষয়টি বিবেচনা করে ইমিগ্রেশন সেন্টার এবং সংশ্লিষ্ট বিভাগ খোলা থাকবে। আগামী ৩ জুন থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে। কোরবানির ঈদ এলেই ঢাকাসহ সারা দেশের পশুর হাটে সবার নজর কাড়ে মুন্সিগঞ্জের মীর কাদিমের বিখ্যাত ধবল বা হাসা গরু। ধবধবে সাদা গায়ের রং, শান্ত স্বভাব আর মাংসের অতুলনীয় স্বাদের জন্য ২০০ বছর ধরে এই গরুর খ্যাতি অতুলনীয়। ঢাকার বনেদি পরিবারগুলোর কাছে মীর কাদিমের গরুর চাহিদা যেন এক পারিবারিক ঐতিহ্য। কিন্তু গোখাদ্যের ঊর্ধ্বমুখী দাম আর নানা সংকটে হারিয়ে যেতে বসেছে গৌরবময় এই ঐতিহ্য। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ধবধবে সাদা শরীর, ছোট ছোট শিং আর শান্ত নম্র চোখ, কোনো রকম কৃত্রিমত্তা ছাড়াই পরম যত্ন আর ভালোবাসায় বড় হয় মুন্সিগঞ্জের মীর কাদিমের ঐতিহ্যবাহী ধবল বা হাসা গরু। ২০০ বছরেরও বেশি সময় ধরে মীর কাদিমের খামারিরা লালন পালন করে আসছেন বিশেষ জাতের এই গরু। ঢাকার রহমতগঞ্জ পশুর হাট থেকে শুরু করে দেশের বড় বড় হাটে এই ধবল গরুর কদরই আলাদা। কি দারুণ লাগে দেখতে।
ধনী ও বনেদি পরিবারগুলোর কোরবানি যেন পূর্ণতা পায় না মীর কাদিমের এই শুভ্রতা ছাড়া। আগে থেকেই পাকিস্তান থেকে আমরা ধবল গরু দিতাম, ধবল গরু খুঁজতে এসেছি, আর এই মাশাআল্লাহ আমরা পেয়েছি অনেক সুন্দর সুন্দর গরু এখানে। খামারিরা জানান সন্তানের মতোই এই গরুর যত্ন করেন তারা। কোনো কেমিক্যাল বা ইনজেকশন ছাড়া ভুসি, চালের খুদ, মিষ্টি আলু সেদ্ধ করে প্রাকৃতিক উপায়ে খাওয়ানো হয় তাদের। একেবারে দেখবেন তার পাপড়ি সাদা, তার খুর সাদা, তার লেজ সাদা। একটা সন্তান যেভাবে যত্ন করে পালে ঠিক যেভাবে এই গরুগুলো যত্ন করে পালতে লাগে। মীর কাদিমের এই ধবল গরুর অন্যতম বৈশিষ্ট্য হলো এর মাংসের স্বাদ এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটা তাজাকরণ। তবে দিন দিন পাল্টে যাচ্ছে বিখ্যাত এই গরু পালনের দৃশ্য। গোখাদ্যের দাম বাড়া সহ নানা সংকটে গরুর সংখ্যা দিন দিন কমছে। মীর কাদিমের ঐতিহ্য ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতায় গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা। সরকারের সহযোগিতা দরকার, কারণ এদের এই গরুগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট। এগুলোর খাবারগুলো অনেকই ইউনিক খাবার, যেগুলো আমরা অনেক সরস খাবার। আশার কথা শোনালেন পৌর প্রশাসক। খামারিদের তালিকা করে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। তাদের সমস্যাগুলো কি কি হচ্ছে সেই সমস্যাগুলো একটা তালিকা করে আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব যে তাদের এই সমস্যাগুলো থেকে পৌরসভা থেকে পৃষ্ঠপোষকতা করার সহযোগিতা করার সুযোগ থাকলে আমরা অবশ্যই সেগুলো গ্রহণ করব। একসময় মীর কাদিমের ঘরে ঘরে ধবল গরু দেখা গেলেও এখন হাতে গোনা কয়েকজন খামারি কোনো মতে টিকিয়ে রেখেছেন পূর্বপুরুষের এই ঐতিহ্য। মনিরা কাজরি, ৭১। পাবনার ঈশ্বরদীতে এবছর লিচুর ব্যাপক ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই হাটে উঠতে শুরু করেছে আগাম জাতের দেশি লিচু। দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারী এবং ক্রেতারা আসছেন হাটে। জমে উঠেছে বেচাকেনা। মুস্তাফিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর পাবনার ঈশ্বরদীতে লিচুর বাম্পার ফলন হয়েছে। তাই হাসি ফুটেছে চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীদের মুখে। গত বছরের ক্ষতি কাটিয়ে উঠে লাভের আশা করছেন তারা। ঈশ্বরদীর বিভিন্ন সড়কের দুই ধারে লিচুর বাগানগুলিতে এখন দেখা মিলবে থোকায় থোকায় লিচু। রং ও সময় বুঝে লিচু পেরে নিচ্ছেন চাষিরা। আমাদের এলাকায় যে লিচুর আল্লাহ ফলন দিছে যথেষ্ট ভালো দিছে এবং মানসম্মত ফলটা এবার উৎপাদন করতে কৃষকরা সম্মত হয়েছে আর কি। এদিকে এরই মধ্যে বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে আগাম জাতের দেশি টক মিষ্টি লিচু, যা কিনতে দেশে নানা প্রান্ত থেকে পাইকাররা আসছেন লিচুর হাটে। হাট ঘুরে দরদাম করে পছন্দের লিচু কিনছেন। তাই তো মৌসুমের প্রথম থেকেই জমজমাট পাবনার আওতাপাড়া ও জয়নগর লিচুর হাট। আজকে 1800, 2000, 2200 পর্যন্ত ভালোটা। এর আগে একদিন লিয়ে আসছিলাম 2300 টাকা করে বেচছিলাম, আর আজকে এটা লিয়ে আইছি 2000 দাম হচ্ছে। ইনশাল্লাহ অনেক ফলন বেশি আছে, দামটাও ইনশাল্লাহ ভালো আছে। এবার আল্লাহর মতো গত বছরের তুলনায় অনেক ফলন ভালো। লিচুর হাটের অবস্থা খুবই ভালো, বর্তমান আগের বাড়াচ্ছে, এবার ব্যাপক লিচু আছে আমদানি। চলতি মৌসুমে 4624 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, আর ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,000 মেট্রিক টন। লিচুতে কৃষকরা এখন পর্যন্ত তারা অত্যন্ত খুশি। আমরা এবছর লিচুর প্রায় 40,000 মেট্রিক টন উৎপাদন হবে বলে আমরা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, এবং যেটার আর্থিকভাবে মূল্যমান হবে প্রায় 800 কোটি টাকা। মে মাসের প্রথম সপ্তাহ থেকে বাজারে আসা এই লিচু 2 থেকে 3 মাস পাওয়া যাবে। বর্তমানে হাটে পাইকারিভাবে লিচু বিক্রি হচ্ছে 800 থেকে 2200 টাকা পর্যন্ত দরে। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন ৭১।